সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ ইসরায়েল ইরানের যুদ্ধ পরিস্থিতির সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের জন্য ভয়ঙ্কর সংবাদ। আইসিজের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে শঙ্কিত রয়েছে ইহুদিবাদী নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার সরকারের মন্ত্রী ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু। জাতিসংঘের সবচেয়ে বড় এই আদালতের সিদ্ধান্ত ঠেকাতে এরই মধ্যে জরুরি বৈঠকে বসেছে কট্টরপন্থী ইহুদিবাদীরা, কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করে তারপর মানবতা বিরোধী অপরাধে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে। এরপর জানিয়ে দিব যে ভুলের হিসাব নিকাশে ডুবছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান। চলমান সংকটের শুরু থেকেই ইরান ইসরায়েলের পরস্পরকে বুঝে উঠতে পারেনি, এমন পরিস্থিতিতে সংকট আরও গভীর হয়েছে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জানাবো বিশ্বের 140তম দেশ হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল বার্বাডোস। আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। ক্যারিবিয়ান অঞ্চলের 11তম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে হামাস প্রধান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুলে পৌঁছে গেছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এই সাক্ষাৎ করতে গিয়েছেন তুরস্কে। দেখা যাক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কি বলেন, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে সবার আগে লেটেস্ট আপডেট সংবাদ বন্ধুদের মাঝে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আইসিজের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার সরকারের মন্ত্রী এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচারক আদালত আইসিজি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু সরকার সহ তার মন্ত্রী এমপিরা। জাতিসংঘের সবচেয়ে বড় এই আদালতের সিদ্ধান্ত ঠেকাতে এরই মধ্যে করেছে জরুরি বৈঠকও। গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, তবে তা প্রকাশ পায় গত বৃহস্পতিবার। বৈঠকে অন্তত 3 মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজের কার্যালয় জানিয়েছে কিভাবে নেতানিয়াহু এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানো যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল 12 এ খবরে বলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগের আদালতে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহু এবং রাজনীতিবিদ ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। শিগগিরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে, এমন বার্তাই পাওয়া গেছে ওই বৈঠকের পর। এরপরই বৈঠক ডেকে নেতানিয়াহু কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচা যায় সে বিষয়ে তারা কথা বলেছে। টিভি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেতানিয়াহু ব্রিটেন এর পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন, জার্মানির পররাষ্ট্র আনালেনা বেয়ারবকের সঙ্গে তিনি বৈঠকের বিষয়টি উপস্থাপন করেছিলেন। সেখানে তাদের সাহায্য চেয়েছিলেন নেতানিয়াহু। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে কার্টোস, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়, গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে আদালতে মোকাবেলার পাশাপাশি প্রভাবশালী কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি হামলায় গত 34,000 ছাড়িয়েছে নিহতের সংখ্যা গাজায়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় আরও 42 জন নিহত হয়েছে এবং 63 জন আহত হয়েছে। এই সংখ্যা আরও দিনকে দিন বাড়ছে। এ পর্যন্ত সর্বমোট 34,012 জন নিহত হয়েছে।
যে ভুল হিসাব নিকাশে ডুবছে ইরান ইসরায়েল। চলমান সংকট শুরু থেকেই ইরান ইসরায়েলের পরস্পরকে বুঝে উঠতে পারেনি, এমন পরিস্থিতিতে সংকট আরও গভীর হয়েছে, এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালিয়ে আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহেদি সহ আরও 2 শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার পর তেল আবিব ভেবেছিল তেহরান শুধু চরম ক্ষোভ প্রকাশ করবে, তবে কোনো শক্ত জবাব দেবে না। অন্যদিকে ইরান এ হামলার পরই জানায় দামেস্কে তাদের দূতাবাসে হামলার বিষয়টি তারা নিজ দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করেছে। ইসরায়েলের দাবি, দূতাবাস চত্বরটি কূটনৈতিক কনভেনশন দ্বারা পরিচালিত হচ্ছিল না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্যরা সেটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছিল। ইসরায়েলের এমন বক্তব্যে ইরান মেনে নেয়নি। তেহরান ভেবেছিল ইসরায়েল ভূখণ্ডে সরাসরি হামলার পর তেল আবিব একটি সীমারেখা টানবে। এটি ছিল ইরানের দিক থেকে আরেকটি ভুল হিসাব নিকাশ। এদিকে ইস্পাহানে হামলার জবাবে ইরান যদি পাল্টা হামলা না চালায় তাহলে এখন উত্তেজনা আপাতত প্রশমন হবে। বৃহস্পতিবার রাতে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি পশ্চিমা মিত্রদের সন্তুষ্ট না করে ইরানি হামলার জবাব দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহুর একটি সহজ চেষ্টা বলা যেতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভার যেসব সাবেক জেনারেল আছেন তারা কি এই জবাব দেওয়াকে যথেষ্ট মনে করছেন? পাশাপাশি নেতানয়াহু উগ্র জাতীয়তাবাদী জোটসঙ্গীরা আরও ভয়ঙ্কর জবাব দেওয়ার দাবি করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির বলেছেন, ইরানের হামলার বিপরীতে ইসরায়েলে আরও ধ্বংসাত্মক জবাব দেওয়া উচিত ছিল। পশ্চিমা দেশগুলো মনে করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ঘটনা প্রবাহ নিয়ে একটি সীমারেখা টানাই এখন মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান। যদি এই ঘটনার মাধ্যমে যদি চলমান সংকটের শেষ হয় তাহলে এর মাধ্যমে নতুন উদাহরণ সৃষ্টি হবে। তবে এসব ঘটনার যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো ইরান এবং ইসরায়েলের পরস্পরের প্রতি অতিমাত্রায় মনোযোগী হলে পরস্পরের উদ্দেশ্য বা ইচ্ছা বোঝার ক্ষেত্রে কেউই দক্ষ নয়। বিশ্বের 140তম দেশ হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল বার্বাডোস। আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। ক্যারিবিয়ান অঞ্চলের 11তম দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দিয়েছে। নিয়ে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। বার্বাডোস পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কেরি সিমন্ডস জানায়, দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। বার্বাডোস সর্বজা জাতিসংঘের নীতি মেনে চলে। তিনি বলেন, আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রিক সমাধান হওয়া উচিত। আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিরাষ্ট্র সমাধান চাই? বার্বাডোসের নীতির আলোকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান কেরি সিমন্ডস। তবে বিষয়টি ইসরায়েলের সাথে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে হামাস প্রধান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে ইস্তাম্বুলে পৌঁছেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন হামাসের রাজনৈতিক শাখার এই প্রধান। ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে তিনি এই সাক্ষাৎ করেছেন। এরদোয়ান ফিলিস্তিনের সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট হামাস নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে আন্তরিক করেছে খবর এএফপির। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোয়ান বলেছেন, আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্য সূচি রাখব। তবে কাতার বলছে তারা হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোয়ান হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান। 2011 সাল থেকে তুরস্কে হামাসের একটি কার্যালয় রয়েছে। ওই সময় তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিদকে মুক্ত করার জন্য হামাস গ্রুপের জন্য চুক্তিটি নিশ্চিত করতে সহায়তা করেছিল। বারবার তুরস্ক সফর করা হানিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এরদোয়ান।